অন্য একটা প্রশ্ন করতে চাই, কারণ রোজার মাস অনুষ্ঠানের সময়সীমা একটু সীমিত, সেই কারণে আমরা পত্রপত্রিকা দেখছি যে সরকারের মন্ত্রিসভার রদবদলের কথা আবার মাঝে মধ্যে শোনা যায়, এবং আজকেও আপনারা দুজনেই, বিশেষ করে আপনি অনেক মন্ত্রীর কথা উল্লেখ করলেন ভালো মন্দ মিলিয়ে। তো এবং আপনি মন্ত্রিসভার প্রথম যেদিন শপথ গ্রহণ এই বর্তমান মন্ত্রিসভা নিচ্ছে সেই দিনকার অনেক কথা আমাদের দর্শকদের জানিয়েছেন। তো এই পরিবর্তনটিকে কতটা সম্ভাব্য, মানে কতটা সম্ভাবনা পরিবর্তন বা কি ধরনের পরিবর্তন হতে পারে বলে আপনি মনে করেন, এবং তাতে করে মৌলিক বা গুণগত কোনো পরিবর্তন আসবে কি না বলে মনে হচ্ছে? এখানে মানে সরোয়ার ভাইয়ের কিছু বক্তব্য না দিলেই নয়, কারণ উনি আমার প্রশংসা করতে করতে গিয়ে ব্যক্তিগত কিছু বিষয় বলে ফেলছেন, যেগুলো আমি উত্তর দিলে সঙ্গত কারণে রাজনীতির একটা নতুন থিম আসবে। প্রথমত, আমি আগামীতে নমিনেশন পাবো কি পাবো না, এলাকার ভোটাররা দেখবে তো কনফিউজ। আমার একটা বক্তব্য হলো যে আমি নমিনেশন আগামীতে পাবো কি পাবো না, এটা নিয়ে আমি কখনো চিন্তিত হইনি এবং হবও না। আমার যে জিনিসটা মনে হয় যে আমি তরুণ প্রজন্মের একজন প্রতিভা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন নিয়ে এলাকা থেকে জিতেছি। তা আমার সাথে দুইটা অ্যাক্রিডেশন আছে, একটা হলো দলের অ্যাক্রিডেশন আর একটা জনগণ ভোট দিয়েছে। তা আমি আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী দলের আমি যা বলার দলের জন্য বলছি, আবার যেটা সমালোচনা করে সেটা করছি। তো আমার দলের হাই কমান্ড থেকে আমি কখনোই কিন্তু অ্যাডভাইস হই নাই যে ইউ শুড নট ডু ইট, তোমার এটা করা উচিত নয়। তাহলে আপনি যে যাই বলুক না কেন, আমি মনে করি যে আই এম ইন দ্য রাইট ট্র্যাক, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে আমি সবাই তো যারা এমপি আছে সবাই কিন্তু মনোনয়ন পাবে না, আচ্ছা, কেউ না কেউ তো বাদ যাবে আর কি। দুই নম্বর সেক্ষেত্রে যে সমস্যাটা হবে সেটার কথা নিয়ে সেই ক্ষেত্রে, আর দ্বিতীয় যে ঘটনা যে আমি আমার এলাকাতে আমি আমার এলাকাতে এমন ভাবে কাজ করে যাচ্ছি যে আমার দল যেন মনে করে যে এই লোকটিকে যদি পাশ করে আসতে হয় আমার এই ছেলেটিকে মনোনয়ন দিতে হবে। সেইভাবে দলের সুনাম রক্ষা করে আমি কাজ করছি, এবং প্রত্যেকটা সংসদ সদস্য রাজনীতিবিদ যদি তার এই কর্তব্যের জায়গাতে স্থির থাকে, তাহলে আমাদের মনে হয় যে লেজুর ভিত্তিক যে তেল দেওয়ার যেটা প্রবণতা, এটা তুলনামূলকভাবে কমে আসবে। এন্ড কাম টু দ্য কনটেক্সট অফ দ্য কোশ্চেন, সেটা হলো আপনি দেখেন ভারতে কিন্তু এই জাস্ট কয়েকদিন আগে একটা ব্যাপক পরিবর্তন হলো মন্ত্রিপরিষদের। তো আমাদের গণতান্ত্রিক দেশে সারা পৃথিবীতেই ফ্রিকুয়েন্টলি মন্ত্রিপরিষদ চেঞ্জ হয়, এবং বাঙালির মধ্যে যেহেতু অস্থিরতা বেশি, তো যার জন্য তারা চেঞ্জটা খুব ফ্রিকুয়েন্ট ভাবে চায়। যেমন এরশাদের আমলে কিন্তু সকাল বিকাল মন্ত্রিত্ব চেঞ্জ হতো, বোঝাই যেত না, সকাল বিকাল চেঞ্জ হতো। তা আমাদের দীর্ঘদিন যাবতে কিন্তু জনগণ চাচ্ছে যে মন্ত্রিপরিষদের একটা পরিবর্তন আসুক। আমিও এই ব্যাপারটা তেমন কিছু জানি না, সংসদে শুনে এই কালকে পরিবর্তন হবে, পরশুদিন পরিবর্তন হবে। অনেকের মধ্যে দেখি যে তারা মন্ত্রী হবে, তাদের ভিতরে একটা আনন্দ উল্লাস দেখি, আবার কয়েকদিন পরে দেখি যে আর সে আনন্দ উল্লাস নাই, পরিবর্তন হচ্ছে না। আবার কিছু কিছু লোক দেখি যারা মন্ত্রী, তাদের ভিতরে ভয় ভীতি, যদি মন্ত্রিত্ব চলে যায় তাহলে তারা থাকবে কি করে। আবার কয়েকদিন পরে দেখি যে না, গা ঝাড়া দিয়ে উঠছে, যেহেতু জিনিসটা হয়নি। তা আসলে জিনিসটা যে কি হচ্ছে সেটা বলা যাবে না বা বলতে পারবো না। তবে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যারা রাজনীতি করে সবার কাছে মন্ত্রিত্বটা খুব আকর্ষণীয়, প্রচন্ড আকর্ষণীয়। কায়মনের বাক্যে তারা চায় যে তারা মন্ত্রী হবে, এবং মন্ত্রী হওয়াটাকে তারা মনে করে একটা দুর্লভ পাওনা, এবং এইটা পাওনা পাওয়ার জন্য যার যতটুকু দৌড়ানো দরকার সে ততটুকু দৌড় দিবে, যার যতটুকু উপরে উঠা দরকার উপরে উঠবে, এবং যার যতটুকু নিচে নামা দরকার নিচে নামবে। আমি নতুন মানুষ তো যতটুকু দেখছি আর কি, সেটাই আমার কাছে তাই মনে হয়েছে। আমাদের যেমন দৌড়ের কথা তো আমরা জানি, দৌড়ের কম্পিটিশনের কথা আমরা জানি, আপনার ওইদিকে আর যাওয়া যাবে না। তো এখন যেমন সুরঞ্জিত দা মন্ত্রিত্ব চলে গেল, তারপরে আবার উনি ভারপ্রাপ্ত আছেন, এখন উনি এত সুন্দরভাবে কথা বলতেছেন যেটা উনি ওনার এই আওয়ামী লীগের জয়েন করার পথে কখনো বলে নাই। সবাই বলতেছে দাদা আবার মন্ত্রী হতে চায়, আবার মন্ত্রী হতে চায়, না মানে দপ্তর চায়, উনি দপ্তর চান। হ্যাঁ, দপ্তর চান, কারণ হয় এক্সিকিউটিভ পাওয়া না থাকলে তার ভালো লাগে না। তো এখন ওই যে আপনি যেদিন বললেন যে প্রথম দিন, আমি তো দেখলাম সেই দিন একটা অতি আশ্চর্য ঘটনা, যে আমি প্রথম ঢুকলাম, জাস্ট বঙ্গভবনে প্রথম ঢুকলাম জীবনে। তা আমার সঙ্গে আমাদের পটুয়াখালীর যে এখন ধর্মমন্ত্রী প্রতিমন্ত্রী আছেন, উনি আমার চাচা, উনিও ঢুকলেন। আমরা গিয়ে একেবারে সামনে বসলাম। তো চাচার খুব ইচ্ছা ছিল যে তিনি মন্ত্রী হবেন। তো মন্ত্রীর যে নামগুলো, সেই নামগুলো ওই চেয়ারের উপরে লেখা আছে, কোন কোন জেলায় আছে। তো চাচা আমাকে প্রথমে বললেন যে বাবা তুমি একটু দেখে আসো তো আমার নামটা আছে নাকি। তা আমি বললাম যে আমি যেতে পারবো না। তো বলি এটা কি ধরনের কথা, তুমি কেন যেতে পারবে না? তা আমি বললাম যে আমি যে আপনার পাশে বসে আছি, আমার এই চেয়ারটা তো দখল হয়ে যাবে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে। তো উনি বললেন যে অসম্ভব ব্যাপার, আমার দাদা ছিলেন পঞ্চায়েত, আমার বাবা ছিলেন উকিল 1953-তে, আমি পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এমপি ছিলাম, তুমি আমার কি মনে করো দুনিয়ার জীবন যেতে পারে, তোমার চেয়ার যাবে না, যাও দেখে আসো। আমি গিয়ে দেখলাম যে ওনার নাম নাই। তো বললো যে কাজটা হলো কি বাবা, তোমার
চাচিকে মুখ দেখাবো কি করে। আমি বললাম যে এখন কি করবেন চাচা? তো বলছে কার কার নাম আছে? তা আমি বললাম যে আমি তো এত কিছু দেখিনি, আপনার নামটা যে নেই এটা ভালো করে দেখেছি। তো বললো যে তুফাইল ভাইয়ের কি নাম আছে? আমি বললাম যে না। আমু ভাইয়ের নাম আছে? আমি বললাম যে না। ওহ বাবা, এটা কাজের কাজ হয়েছে। সবার কাছে বলবো তুফাইল ভাইয়ের যেখানে হয় নাই, আমু ভাইয়ের যেখানে হয়নি, তা আমার সেখানে না হলি বা কি। তা আমি বললাম যে ঠিক আছে চাচা, তার জন্য বসে আছি। তা আমাদের সামনে, আমি নাম বলবো না, বেশ কিছু সিট ছিল যেটা হলো আপনার বিচারপতিদের জন্য খালি ছিল, উন্মুক্ত ছিল। তো এর মধ্যে বড় বড় নেতা যারা মন্ত্রী প্রত্যাশী তারা ওখানে গেল দেখার জন্য। তো প্রথমে সাজেদা ফুফু গেলেন, উনি গিয়ে দেখলেন যে তার নাম নাই। তো প্রথমে গেলেন উনি খুব সুন্দর করে, আর যখন ফিরলেন প্রচন্ড বিমর্ষ একটা মুখ, মানে ওই দৃশ্য আপনি না দেখলে বুঝতে পারবেন না। সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হলাম। ততক্ষণে তো জানবার কথা যে না না না, ওটা কেউ জানেনি, কেউ জানেনি। না প্রাইম মিনিস্টার অফিস থেকে তো ফোন না করে না, বলা কেউ হয়, জানেনি, বলা হয় না। যারা মন্ত্রী এবার সে তারা জানে, না না, যারা মন্ত্রী সে তারাও জানেনি। এইবারে এই আশ্চর্য ঘটনাটা ঘটছে। ফোন করে বলা হয় না যে না, আপনি না, আসবেন? কাউকে বলেনি, সবাই ওখানে গেছে। ওখানে শুধুমাত্র মানে চেয়ারের উপর- যাওয়াটা তো ইনশিওর করা হয় কোনো না, না কোনো প্রথম দিন ওটা করে হয়নি। ও সবাইকে দাও দিছে। হ্যাঁ, সবাইকে দেওয়া দিয়েছে। প্রথম দিন ওটা করা হয়নি। এমনকি যারা যারা আবুল হোসেন সাহেব হয়েছেন, ডক্টর দীপুমণি হয়েছেন, তারাও জানতেন না। হাসান মাহমুদ হয়েছেন, তারা জানতেন না। একেবারে স্টেজে বাস্তব। declare করছে? স্টেজ কোনো ডিক্লেয়ার করেনি। মানে মন্ত্রী যে কজন মন্ত্রী হবেন সেই কটা চেয়ার করেছে এবং চেয়ারের উপর নাম লিখে দিয়েছে। এখন সবাই গিয়ে গিয়ে চেয়ারের উপর তার নাম আছে কিনা এটা দেখে আসতেছে। আচ্ছা। তো এটা ছিল ইটস এ বিগ সারপ্রাইজ। তো আমি যেটা বলছিলাম, তো সাজিদা ফুফু গেলেন, এরপরে উনি করলেন কি, দ্বিতীয়বার সবচেয়ে বেশি বিপদে পড়লেন আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, চট্টগ্রামের। ওখানে লেখা আছে ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব। তো উনি গিয়ে তো বসে আছেন ওখানে এবং খুব জৌলুসপূর্ণ ভাষায় বসে আছেন। আফটার 5 মিনিটস, হ্যাঁ আফটার 5 মিনিট সে বুঝলো যে না, সে মোশাররফ না, এটা হলো খন্দকার মোশাররফ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ সাহেব, মানে মাননীয় প্রধানমন্ত্রী বিআই। এবং 5 মিনিট পরে যখন তাকে বলা হলো যে আপনি মন্ত্রী না, তখন উনি যে মানে এমনি টুই টাইপের একদম মাথা নোয়ায় যে ওখান থেকে আসলেন, আমি বুঝতে মানে এখন পর্যন্ত ওই দৃশ্য কল্পনা করতে পারি না। এরপরে যাই হোক, আস্তে আস্তে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দ যারা মন্ত্রী প্রত্যাশী ছিলেন তারা একে দেখে আসলেন এবং তাদের নাম না দেখে ওনারা খুব হতাশ হয়ে গেলেন এবং দাঁড়িয়ে রইলেন। তো ইতিমধ্যে তাদের যে সিটগুলো ছিল, যে সিটে তারা বসতেন, সেই সিটে তাদের সিটগুলো দখল হয়ে গেছে এবং এত বড় বড় নেতাদের কেউ তার দিকে তাকালো না, তাদের সিটে অন্যজন বসে পড়েছে। তখন তারা কি করলেন, এমপি তো কম না। হ্যাঁ, তখন তারা কি করলেন, ওই যে বিচারপতিদের যে জায়গাগুলো ছিল আমাদের সামনে, ওখানে এসে বসলেন। আচ্ছা, বসার পরে এখন এই অবস্থা চলছে, তারা সবাই খুব চিন্তিত, হতাশ, বড় বড় নিঃশ্বাস ফেলছে। আমি তাদের যেহেতু পেছনে, আমি সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। গল্পটাকে একটু ছোট করে আনতে হবে। আচ্ছা, তো নিঃশ্বাস ফেলছে। তো এর মধ্যে শেষ করে আনছি, এর মধ্যে যে জিনিসটা হলো যে হঠাৎ করে একজন মানে বঙ্গভবনের কর্মকর্তা, একজন মহিলা কর্মকর্তা, তো তিনি এসে বললেন যে স্যার, এই জায়গাটা আপনাদের না, আপনাদের না, এটা হলো বিচারপতিদের জায়গা। তো নেতৃবৃন্দদের মধ্যে এক নেতা, তিনি খুব রাগ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন যে ভাগ এখান থেকে। মানে সাধারণত উনি অত্যন্ত ভদ্রলোক মানুষ, এরকম ভাষা ব্যবহার করতে পারতেন না। হতাশা, একজন ভদ্রমহিলা খালি মুখের দিকে তাকিয়ে একটা ভ্যাবা চাকা খেয়ে একটা রীতিমতো দিলেন একটা দৌড়ে ওখান থেকে চলে গেলেন। এই যে দেখেন যে মন্ত্রিত্ব নিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষের যে হতাশা এবং মানুষের যে প্রাপ্তি এবং অপ্রাপ্তির যে একটা বিয়োগান্ত ঘটনা, এটা প্রতিনিয়ত চলছে। তা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে দলের মধ্যে যে এখন একটা ইউনাইটেডলি আমরা সবাই আছি, আমরা একটা আশার মধ্যে আছি যে একটা কিছু হবে হবে হবে, যদি হয়ে যায় সরকারের এই সময়টাতে, তাহলে তার এই আশা আকাঙ্ক্ষা থাকে না। আমার ভয় মনে হচ্ছে যে বোধহয় কিছু একটা হবে না, তাহলে আশাটা তো নষ্ট হয়ে যাবে। কারো মন খারাপ হবে, কারো মন খারাপ হয়ে যাবে। মানে সেই জায়গাটাতে প্রধানমন্ত্রী হয়তো আরো একটু খানিকটা বুদ্ধিমত্তা যথারীতি পরিচয় দিয়ে যাবেন। গোলাম সারওয়ার, আমরা একেবারে শেষের দিকে 1 মিনিট সময় আপনার জন্য। পবিত্র মাহে রমজান আমাদের আত্মশুদ্ধির মাস, আত্মোপলব্ধির মাস, সংযমের মাস। আপনারা যখন মন্ত্রী ছিলেন তখন এরকম ঘটনা ঘটে নাই তো? না, আমাদের সময় এরকম হয়নি। আমাদেরকে টেলিফোন আগে জানিয়ে দেওয়া হতো যে আপনি আজকে